আসসালামু আলাইকুম প্রিয় জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত জুনিয়র বৃত্তি প্রস্তুতি 2025-এর সাবজেক্ট অ্যানালাইসিস বিজ্ঞান বিষয়ের আজকের ক্লাসে তোমাদের সঙ্গে থাকছি আমি নূর মোহাম্মদ শাহেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আজকের এই ছোট্ট সেশনে আমরা বিজ্ঞান বিষয়ে কি ধরনের প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো তুমি কিভাবে আনসার করবে এবং এর পাশাপাশি তোমার যে টেক্সট বই আছে অর্থাৎ বোর্ডের যে মূল বই আছে সেই বইয়ের কোন অংশকে তুমি কতটা গুরুত্ব দিয়ে পড়বে বা তোমার যে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে, এর পাশাপাশি বহু নির্বাচনী এবং তোমার যেই মিলকরণ বা সত্য মিথ্যা টাইপের যে প্রশ্নগুলো থাকবে বা শূন্যস্থান পূরণ করতে হবে, এই টাইপের প্রশ্নগুলোর জন্য তুমি কিভাবে বা কতটা গুরুত্ব দিয়ে কোন টপিকগুলো পড়বে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তবে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেই তোমাদের নম্বর বন্টন এবং প্রশ্নের মান বন্টন যে ব্যাপারটা আছে সেটা সম্পর্কে। দেখো, যে কোনো একটা পরীক্ষায় ভালো করার জন্য খুবই সিক্রেট একটা হ্যাক হচ্ছে ওই বিষয়ের প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখা। প্রথমে দেখো, আমরা জেনে নেই যে তোমাদের আসলে পরীক্ষাটা মোট কত মার্কসের হবে এবং কি সময়ে হবে, কতটা সময় পাবে তোমরা। দেখো, তোমাদের পূর্ণ নম্বর কিন্তু 50, অর্থাৎ বিজ্ঞান বিষয়ের পরীক্ষাটা কিন্তু 50 নম্বরের হবে। তোমরা অলরেডি জানো যে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষাটা কিন্তু একই দিনে হবে। 50 মার্কস থাকবে বিজ্ঞানের জন্য, 50 মার্কস থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য। তো আজকে আমরা শুধুই বিজ্ঞান বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো দেখো, বিজ্ঞান বিষয়ে তোমার এই 50 মার্কের পরীক্ষার জন্য তুমি সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে তোমাকে 50 মার্কসের আনসার করতে হবে। তো এই 50 মার্কসে তোমাকে আসলে কোন কোন বিষয়ে উত্তর করতে হবে? দেখো, বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 10 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য থাকবে 10 নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর, অর্থাৎ 30, 10, 10 মোট 50। তো এখন দেখো, এক্ষেত্রে যে কয়টি প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। এই বিষয়টি কিন্তু আমাদের প্রত্যেকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এখন দেখো, এই যে বহু নির্বাচনী প্রশ্নের যে 10 নম্বর, এই 10 নম্বরের জন্য কিন্তু 10টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটা এমসিকিউ এর মার্কস থাকবে মার্ক থাকবে 1 করে। তো 10টা এমসিকিউ এর জন্য তুমি পাবে মোট 10 মার্ক। এরপর দেখো, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, 5টারই আনসার করতে হবে। প্রতিটা প্রশ্নের মান 2 করে, অর্থাৎ টোটাল মার্কস এক্ষেত্রে কত? 10। এরপর দেখো, সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে, এই সৃজনশীল প্রশ্ন থাকবে 3টি, প্রতিটির মান 10 এবং সেক্ষেত্রে তোমার মোট মার্কস 30। এই আমাদের মোট 50 মার্কসের হিসাব। এখন একটু দেখো, এই যে 50 মার্ক, এক্ষেত্রে কিন্তু তোমার ওই শূন্যস্থান পূরণ বা তোমার এই যে ঘর মেলানো, ছক মেলানো, এই টাইপের কোনো টপিক কিন্তু এবার থাকছে না। এক্ষেত্রে কি থাকবে? শুধুই 10টা এমসিকিউ, যেখানে তুমি টেক্সট বইটা খুব ভালো করে পড়লে 10-এ 10 পাওয়া তোমার জন্য খুবই ইজি। এরপর কি থাকছে? 5টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এটাও তোমার টেক্সট বই টপিকের ভেতর থেকেই আসবে। এবং সৃজনশীল সম্পর্কিত তোমরা অলরেডি অবহিত, সৃজনশীল ব্যাপারে আসলে তোমার লেখার মানটা কত ভালো বা তুমি কত গুছিয়ে আনসার করতে পারো তার উপর ডিপেন্ড করবে তুমি কতটা মার্কস আসলে তুলবে। তবে একদম ইজিলি 10 মার্কস তোলার সহজ উপায় বহু নির্বাচনীতে ভালো করা এবং সংক্ষিপ্ত প্রশ্নের টু দ্য পয়েন্ট উত্তর লিখতে পারা। যদিও মার্কস 2, অর্থাৎ এক কথায় উত্তর তো লিখবো, সাথে একটু ব্যাখ্যা দিব, তবে সেটা যাতে খুব বেশি বড় না হয়ে যায়। তো সৃজনশীল লিখার পদ্ধতি সম্পর্কে তোমরা অলরেডি জানো, তারপর আমি লাস্টে সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। তবে একটা ব্যাপারে খেয়াল করো, এই যে বিশেষ দ্রষ্টব্যের কথাটাতে দেখো, এখানে বোর্ড কর্তৃক প্রদত্ত যে নির্দেশনা, সেখানে কি বলা আছে যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসবে। সেটা হতে পারে সৃজনশীল প্রশ্ন, হতে পারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, অথবা বহু নির্বাচনী প্রশ্ন। অর্থাৎ এক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে বইয়ের কোনো অধ্যায় বাদ দিয়ে পড়ার কিন্তু সুযোগ নেই, বা কোনো একটা টপিককে বাদ দিয়ে চলে যাওয়ার কিন্তু সুযোগ নেই। বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি টপিককে আমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। যদিও গুরুত্বের মাত্রা কোনটায় কত বেশি হবে বা কত বেশি প্র্যাকটিস তুমি করবে সেটা বোঝার জন্য আমরা একটু পরে একটা অ্যানালাইসিসে চলে যাব। বাট তার আগে একটা ব্যাপারে তোমাকে সতর্ক করে দেওয়া হচ্ছে, দেখো যে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু ন্যূনতম একটা প্রশ্ন থাকবেই, মাস্ট, মিস নাই যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, এই চ্যাপ্টার থেকে আসবে না এমন না। প্রতিটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে, হোক সেটা একটা এমসিকিউ, হোক সেটা একটা সৃজনশীল বা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ঠিক আছে, তো চলো আমরা তোমাদের টোটাল বিজ্ঞান বইয়ে যতগুলো অধ্যায় আছে সেটাকে আমরা একটু অ্যানালাইসিস করে ফেলে আসতে ধীরে। ফার্স্টে কি আছে দেখো, চ্যাপ্টার 1 কি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটাকে আমরা ট্রিপল স্টার দিয়ে চিহ্নিত করেছি, মানে অধিক গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করছি। কিসের জন্য?
এমসিকিউ, সাথে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল। তবে দেখো প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের চেয়ে সৃজনশীল আসার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, 3টা সৃজনশীলের একটা নির্দিষ্ট পোর্শন কিন্তু প্রথম অধ্যায় থেকে আসতে পারে। এমনও হতে পারে যে কতগুলো অধ্যায় মিক্স করে একটা সৃজনশীল বানানো হয়েছে। ধরো সৃজনশীলের ক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নটি থাকলো এক অধ্যায় থেকে, অনুধাবনমূলক প্রশ্নটি থাকলো আরেক অধ্যায় থেকে, গ ঘ থাকলো আরেক অধ্যায় থেকে। ঠিক আছে, অর্থাৎ প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আরেক অধ্যায় থেকে আসলো। এভাবে কিন্তু প্রশ্ন থাকতে পারে। অথবা গ নাম্বারটা দিল দৃশ্যকল্প, ধরো একটা উদ্দীপকে আছে দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2, এভাবে ভাগ করে দিল। দৃশ্যকল্প 1 ধরে একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন তৈরি করে দিয়েছে, দৃশ্যকল্প 2 আরেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু এক সৃজনশীলেই একাধিক চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু আসলে একটা চ্যাপ্টার থেকে যে ফুললি এক সৃজনশীলে আসবে এরকম নিশ্চয়তা কিন্তু নেই, অর্থাৎ একাধিক অধ্যায় মিক্স করে একটা সৃজনশীল বানানো হতেও পারে। তো আমাদের সৃজনশীলের ব্যাপারে দেখো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটাকে অনেক গুরুত্ব দিতে হবে, মানে বেশ গুরুত্ব দিব। আমি ইন্ডিভিজুয়ালি পরে যাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ আলোচনাতে। এরপর দেখো জীবের বৃদ্ধি ও বংশগতি, এই চ্যাপ্টারটাকেও আমরা 3 তারকা দিয়ে চিহ্নিত করেছি। এরপর আসো ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন, তাহলে প্রথম 3টা চ্যাপ্টার গেল। এরপর দেখো আমরা যদি লক্ষ্য করি পরমাণুর গঠন, এই চ্যাপ্টারটাও বেশ গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে তুমি যদি দেখো রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটাকে আমরা টপ নচ ইম্পর্টেন্স দিচ্ছি। এরপর তুমি দেখো বর্তনী এবং জলবিদ্যুৎ, খুব সহজ কিছু প্রশ্নের সমাধানের মাধ্যমেই মার্কস তুলে ফেলা যায় এই চ্যাপ্টার থেকে। এছাড়া তুমি যদি দেখো একদম সবশেষে আমাদের খুবই পছন্দের এবং সহজ একটি অধ্যায় জীবের পরিবেশ ও বাস্তুতন্ত্র, এই চ্যাপ্টারটা কিন্তু একদম শিওরলি গুরুত্বপূর্ণ বা প্রশ্ন আসবেই ধরে নেওয়া যায়। যদিও প্রতিটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে, তবে জীবের পরিবেশ ও বাস্তুতন্ত্র থেকে কিন্তু একটা সৃজনশীল বা হচ্ছে প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কমন পেয়ে যাওয়ার হিউজ সম্ভাবনা আছে। ঠিক আছে, তো তাহলে আমরা 3 স্টার যে চ্যাপ্টারগুলো সেগুলো ফার্স্টে মার্ক করে নিলাম। তাহলে আমি একটু আবার যদি বলি, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, জীবের বৃদ্ধি বংশগতি, ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন, এই 3টা চ্যাপ্টার রিটেনের জন্য আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এছাড়া দেখো পরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া এবং পরিবেশ ও বাস্তুতন্ত্র, এই চ্যাপ্টারটাকেও আমরা টপ নচ গুরুত্বের মধ্যে রাখছি। তবে যেগুলো আমরা 2 স্টার দিয়ে চিহ্নিত করেছি এগুলো কি গুরুত্বপূর্ণ নয়? হ্যাঁ, এগুলাও গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারগুলোর ভেতরের টপিকগুলো গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে, কিন্তু অ্যাজ এ হোল টোটাল চ্যাপ্টার হিসেবে আমরা এদেরকে একটু পিছিয়েই রাখছি বাকি চ্যাপ্টারগুলোর তুলনায়। যেমন ধরো উদ্ভিদের বংশবৃদ্ধি, এই বংশবৃদ্ধির চ্যাপ্টারটাতে আসলে প্রজনন নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, তাই না? তো এই প্রজনন নিয়ে আলোচনা এবং একই সাথে হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমের যে টপিকটা আছে সেখান থেকে কিন্তু সৃজনশীলের ঘ নম্বর অর্থাৎ মৃদগত অঙ্কুরোদ্গম বা মৃদভেদী অঙ্কুরোদ্গম এই টাইপের একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তাহলে এটা কি লেস ইম্পর্টেন্ট? না, এটা কিন্তু টপ নচ ইম্পর্টেন্ট। বাট এই টোটাল এক চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু নেই, তবে এখান থেকে এমসিকিউ আসার হাই চান্স আছে। এরপর দেখো কি আছে, সমন্বয় ও নিঃসরণ। এই সমন্বয় নিঃসরণ চ্যাপ্টারের উদ্ভিদের সমন্বয় যে অংশটা আছে অর্থাৎ বিভিন্ন ফাইটো হরমোনস নিয়ে যে আলোচনা আছে এখান থেকে কিন্তু এমসিকিউ আসার অনেক বেশি সম্ভাবনা। এছাড়াও ফাইটো হরমোনগুলোর গুরুত্ব এবং কাজ, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো আমাদের স্নায়ু কোষ বা নিউরনের যে গঠনটা আছে এটাও কিন্তু রিটেনে চলে আসতে পারে। ঠিক আছে, এরপর দেখো তুমি মহাকর্ষ অভিকর্ষ, এক্ষেত্রে হচ্ছে অভিকর্ষজ ত্বরণের যে সমীকরণটা আছে, মহাকর্ষ সূত্র যেটা আছে, মহাকর্ষ সূত্র বিবৃত করতে বলতে পারে, মহাকর্ষ সূত্রের ছোট্ট ম্যাথ দিয়ে দিতে পারে। সো এই বিষয়গুলো আমরা একটু দেখব। এরপর আসো অম্ল, ক্ষারক ও লবণ, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ হলেও আমরা 2 স্টার দিয়েছি, 3 স্টার কেন দেই নাই? দেখো বিগত বছরের প্রশ্ন, মানে যখন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা হতো সেই পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে নির্দিষ্ট কিছু টপিক থেকে প্রশ্ন আসে, বাট প্রশ্ন আসার হারটা অন্যান্য অধ্যায়ের চেয়ে তুলনামূলক কম। এরপর আছে আলো, এই আলো অধ্যায়টাও তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, তবে নির্দিষ্ট কিছু টপিক, যেমন ধরো হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তারপর হচ্ছে ক্রান্তিকোণ, সংকটকোণ, এই যে টপিকগুলো আছে এখান থেকে বা প্রতিসরণের যে সূত্রগুলো আছে এগুলো বেশ গুরুত্বপূর্ণ। আসো তবে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনাতে যাই। প্রথমেই আসো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অর্থাৎ প্রথম অধ্যায়ে। এই অধ্যায়ের টপিকগুলোকে যদি আমরা একটু দেখি, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসকে। ঠিক আছে, অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস অর্থাৎ তোমরা যে প্রাণী জগতের 9টা পর্ব পড়ো এর মধ্যে করডাটার আগে যে বাকি 8টা পর্ব আছে এদেরকে আমরা অমেরুদণ্ডী বলছি, এবং এদের যে শ্রেণীবিন্যাস অর্থাৎ এক পর্ব আরেক পর্বের সাথে মিল সম্পন্ন বা কোনটা কার চেয়ে উন্নত বা দুটি প্রাণীকে ভিন্ন শ্রেণীতে বা ভিন্ন পর্বে রাখার কারণ,
এই শিরোনামে কিন্তু সৃজনশীল আসতে পারে। এছাড়া প্রত্যেকটা পর্বেরই কিছু বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, সেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসার কিন্তু সমূহ সম্ভাবনা আছে। ঠিক আছে, এছাড়াও হচ্ছে যদি আমরা দেখি মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, এক্ষেত্রে অন্য যে কোনো পর্বের সাথে করডাটা পর্বের তুলনা করতে দিতে পারে, সেক্ষেত্রে আমাদের মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসটাকে গুরুত্ব দিতে হচ্ছে। এর পাশাপাশি সৃজনশীলের লাস্ট প্রশ্ন অর্থাৎ ঘ নম্বর প্রশ্নে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এই শিরোনামে ব্যাখ্যা আসতে পারে, সেটাও আমাদের পয়েন্ট করে করে লেখার প্র্যাকটিস রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা। এরপর দেখো দ্বিতীয় অধ্যায়, জীবের বৃদ্ধি ও বংশগতি। এই অধ্যায়টা যদি আমরা একটু দেখি, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন পদ্ধতি এবং মাইটোসিসের যে ধাপগুলো আছে না, সেই ধাপসমূহ। ঠিক আছে, প্রোফেজ থেকে শুরু করে টেলোফেজ পর্যন্ত ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের যে 5টি ধাপ, এটার চিত্রসহ বর্ণনা খুবই 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 ইম্পর্টেন্ট। মানে তুমি ধরেই নিতে পারো যে একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে চলে আসবে, রিটেন হোক বা এমসিকিউ হোক, যেটাই হোক না কেন আসবেই। এই টপিকটা থেকেই তুমি পেয়ে যাও, একদম সিলেক্টিভলি বলে দেওয়া যায়। এছাড়া দেখো কোষ বিভাজনের প্রকারভেদ, এখান থেকে এমসিকিউ আসতে পারে। আর মিওসিস কোষ বিভাজন সম্পর্কে তোমাদের খুব বেশি বিস্তারিত না থাকলেও এমসিকিউ আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তবে একটা বিষয় কিন্তু তোমার কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে যে মিওসিস কোষ বিভাজন কিভাবে ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় রাখে। ঠিক আছে, এটা নিয়ে একটা আলোচনা আছে না, এটা সুন্দর করে খ নম্বরে আসলেও যাতে আমরা লিখতে পারি বা সংক্ষিপ্ত প্রশ্নে আসলে যাতে আমরা লিখতে পারি, আবার একই সঙ্গে যাতে সৃজনশীলও ব্যাখ্যা করে লিখতে পারি, সব ধরনের প্রস্তুতি আমাদের রাখতে হবে। তো এরপর চলে আসো হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই জন্য আমরা যেহেতু প্রায় শিওরলি বলে দিচ্ছি যে একটা সৃজনশীল প্রশ্ন আমরা এই চ্যাপ্টার থেকে পেয়ে যেতে পারি, ফুল না হোক, প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন যেহেতু কমন পেয়ে যেতে পারি, তাই এটাকে আমরা 3 স্টারের মধ্যে রেখেছি। এরপর চলে আসো লাস্টে একটা টপিক আছে না, যে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা। প্রথম কথা দেখো, এই ক্রোমোজোম কি, ডিএনএ কি, আরএনএ কি এবং এদের কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের জানতে হবে, এবং পরীক্ষায় আসলে যাতে আমরা নিজের ক্লিয়ার কনসেপ্ট থেকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারি, এই ব্যাপারে নিজেদেরকে আগেই নিশ্চিত করে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই টপিকটা কিন্তু কখনো কখনো সৃজনশীলের ঘ নম্বরে দিয়ে দেয় উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। ধরো একটা উদ্দীপক দাঁড় করালো যে কোনো একজন শিক্ষক ক্লাসে বংশগতীয় বস্তু সম্পর্কে বললেন, যেটি হচ্ছে আসলে দ্বিসূত্র বিশিষ্ট, অথবা যেটি হচ্ছে প্যাঁচানো একটি গঠন, অথবা এমন একটি বস্তু সম্পর্কে বললেন যা জীবের বংশগত বৈশিষ্ট্য এক বংশধর থেকে আরেক বংশধরে নিয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি ক্রোমোজোমকে বুঝিয়েছে না ডিএনএ কে বুঝিয়েছে, এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আর যাদের ক্ষেত্রে ডিএনএ থাকছে না, তাদের ক্ষেত্রে আরএনএ বংশগতীয় বস্তু হিসেবে কাজ করছে, এই ধরনের কিছু উদাহরণ বইয়ে থাকে। তো এই বিষয়গুলো আমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো এটা বেশ 3 স্টার, বেশ গুরুত্বপূর্ণ টপিক, কারণ প্রায়শই দেখা যায় সৃজনশীলের ঘ নম্বরে অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন চলে আসে। এরপর আমরা সামনে যদি যাই, আমাদের তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছেদন। চ্যাপ্টারটা সহজ, বাট অনেকেই না বোঝার কারণে এটাকে একটু ভয় পায় বা কঠিন মনে করে। বাট তোমরা যারা আগে আমাদের সাথে ছিলে বা আমাদের যে ভিডিওগুলো আছে, তোমরা যদি ভালো করে দেখো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের কনসেপ্ট তোমাদের বেশ ভালো করেই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, গুরুত্বের দিক থেকে আমি যদি 3টা টপিকের কথা বলি, এর মধ্যে টপ নচ ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ব্যাপন। এই ব্যাপন থেকে এমসিকিউ আসবেই, ধরে নাও একটা, প্রায় শিওর থাকতে পারো একটা এমসিকিউ তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, আমরা আশা রাখতেই পারি ইনশাল্লাহ তুমি ব্যাপন থেকে অ্যাটলিস্ট একটা এমসিকিউ হলেও কমন পাবে। এরপর দেখো, প্রচ্ছেদনের যে টপিকটা আছে, এটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রচ্ছেদন টপিকটা, প্রচ্ছেদনকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়, এটা ধরে নাও একটা সেলিব্রিটি টাইপের কোয়েশ্চেন, মানে পরীক্ষায় ইনভ্যারিয়েবলি আসে। সেটা তোমার স্কুলের ইন্টারনাল পরীক্ষাতেও তুমি দেখেছো বিভিন্ন সময়। আবার দেখো বিগত বছরগুলোতে যখন জেএসসি পরীক্ষা হতো তখনও এসেছে, বা তোমরা যখন ইন্টারনাল যে এক্সামসগুলো দিয়েছো তখনও বিভিন্ন সময় পেয়েছো। তো প্রচ্ছেদনকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় বা প্রচ্ছেদনের প্রকারভেদ, এই বিষয়ক আলোচনা আমাদের বেশ ভালো করে জেনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা যদি চ্যাপ্টারটাকে আলোচনা করি, যে ব্যাপন টপিকটাকে আমরা 3 স্টারের মধ্যে রেখেছি, মানে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। এরপর দেখো অভিস্রবণ, এই অভিস্রবণের সংজ্ঞা জানাটা জরুরি। আর হচ্ছে আরেকটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, যেমন ধরো অভিস্রবণ এক প্রকার ব্যাপন, ব্যাখ্যা করো, বা অভিস্রবণিক চাপ বা ব্যাপন চাপ বলতে আমরা কি বুঝি, এই টাইপের যে টপিকগুলো আছে আমরা সংজ্ঞার জন্য পড়ে রাখবো, সংক্ষিপ্ত প্রশ্নে বেশ কাজে দিবে। এরপর দেখো অভিস্রবণের গুরুত্ব। অভিস্রবণের গুরুত্ব টপিকটা আসলে সৃজনশীলের জন্য একটু কম গুরুত্বপূর্ণ, তবে এমসিকিউ আসতে পারে এখান থেকে। হ্যাঁ, এরপর দেখো উদ্ভিদের পানি এবং খনিজ লবণ শোষণ,
এই যে পদ্ধতিটা আছে না, যে মূল রোম দ্বারা পানি খনিজ লবণ কিভাবে শোষণ করে, এরপর শোষিত পানি খনিজ লবণ কিভাবে আসলে জাইলেম ফ্লোয়েমের মধ্য দিয়ে তারপর কোষ থেকে কোষান্তর অভিস্রবণের মাধ্যমে আলটিমেটলি পাতায় গিয়ে পৌঁছায়, এই যে একটা চিত্র বইয়ের মধ্যে আছে বা এইগুলার যে বর্ণনাটা আছে, এটা কিন্তু সৃজনশীলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এই বিষয়টা আমরা মাথায় রাখবো। আর একদম সহজ দুটো এমসিকিউ একদম ফাঁস করে দিই বা বলে দিই, সেটা হচ্ছে কি, নিচের কোনটি পানি পরিবহন করে, নিচের কোন টিস্যুটি খাদ্য পরিবহন করে। পানি পরিবহন করে কে? জাইলেম। খাদ্য পরিবহন করবে কে? ফ্লোয়েম। জাইলেমের পরিবহন কেমন হয়? ঊর্ধ্বমুখী। ফ্লোয়েমের পরিবহন কেমন হয়? নিম্নমুখী। কোনো কোনো ক্ষেত্রে বলতে পারো ঊর্ধ্ব নিম্নমুখী, অর্থাৎ উভমুখী। ঠিক আছে, ওকে। এরপর আসো প্রস্বেদনের গুরুত্ব। অলরেডি আমি মেনশন করেছি, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। আর পানীয় খনিজ লবণের পরিবহন, ঠিক আছে। তো এই শোষণ আর পরিবহন মিলিয়ে মূলত একটা প্রশ্ন আসে। তো এটাকে যেহেতু বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, সো অটোমেটিক্যালি তুমি এটাকেও 3 স্টারের মধ্যে রাখতে পারো, তুমি অ্যাডিশনাল একটা স্টার অ্যাড করে নিতেই পারো, তাই না? আচ্ছা, আসো তাহলে সামনে যাই। চতুর্থ অধ্যায়, উদ্ভিদের বংশবৃদ্ধি। ঠিক আছে, এই টপিকের নামগুলো আগে দেখো, তাহলেই তুমি বুঝে যাবে যে কোনটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ। তুমি নিজের পঠিত টপিকগুলো একটু মনে করার চেষ্টা করো। দেখো তো, প্রজনন কাকে বলে, এই টপিকটা আসলে সংজ্ঞায় আসতে পারে, কিন্তু আসার চান্স খুবই কম। ঠিক আছে, প্রজননের প্রকারভেদ, এই প্রজননের প্রকারভেদ থেকে এমসিকিউ আসতে পারে। নিজের কোনটি যৌন জনন প্রক্রিয়া, নিজের কোনটি অযৌন জনন বা অঙ্গজ জনন প্রক্রিয়া, এই ধরনের এমসিকিউ এই টপিক থেকে আসতে পারে। সো যৌন প্রজনন আর প্রজনন, এই টপিকটা আমরা মোটামুটি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ধরতে পারি, রিটেনের জন্য একটু কম ইম্পর্টেন্ট। এখন দেখো পরাগায়ন যে টপিকটা আছে, পরাগায়ন কাকে বলে, স্বপরাগায়ন কাকে বলে, পরপরাগায়ন কাকে বলে, স্বপরাগায়ন পরপরাগায়নের উপকারিতা কি, অপকারিতা কি, বা হচ্ছে পরাগায়নের যে মাধ্যমগুলো আছে, এই সম্পর্কিত আলোচনা কিন্তু সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আবার কারা স্বপরাগায়ন করে, কারা পরপরাগায়ন করে, এই ধরনের টপিকগুলো থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্নও আসতে পারে। ঠিক আছে, তো পরাগায়ন টপিকটা বেশ গুরুত্বের সঙ্গে পড়বো আমরা। এছাড়া দেখো নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি, এই যে নিষিক্তকরণ টপিকটা আছে, এটার একটা চিত্র কিন্তু আমাদের টেক্সট বইয়ে আছে, তাই না? যে গর্ভাশয়ের ভেতরে কিভাবে নিষেক হচ্ছে, কিভাবে পরাগরেণু গর্ভমুণ্ডে আসার পর পরাগ নালিকা তৈরি হচ্ছে, এভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে না? এই জিনিসটা আমাদের বর্ণনা এবং চিত্র ভালো করে আঁকার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কারণ নিষিক্তকরণ থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে? চিত্র এঁকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এরপর ফলের উৎপত্তি, এই ফলের উৎপত্তি টপিকটা থেকেই চলে আসে হচ্ছে ফলের প্রকারভেদ নিয়ে আলোচনা। এটা কিন্তু এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমাদের এই টপিকটাকেও আমরা 3 স্টার দিয়েছি। এখন দেখো, একবারে বলে দেই, আমাদের বইয়ে যতগুলো উদাহরণ আছে, যে কোনো জিনিসের উদাহরণ আলোচিত হয় না, এই উদাহরণগুলো কিন্তু এমসিকিউ এর জন্য সবসময় খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো বীজের গঠন, অঙ্কুরোদ্গম। এই বীজের গঠনের ক্ষেত্রে বীজপত্রাধিকাণ্ড কাকে বলে, বীজপত্রাবকাণ্ড কাকে বলে, অর্থাৎ এপিকোটাইল, হাইপোকোটাইল, এদের ডেফিনেশন বা এদের চিহ্নিত চিত্র আমাদের খুব ভালো করে শিখতে হবে। ঠিক আছে, আর যেই জিনিসটা একদমই না পড়লেই নয়, মানে এই চ্যাপ্টারে বলতে গেলে টপ নচ ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে অন্যতম, সেটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম, মৃৎগত অঙ্কুরোদ্গম পদ্ধতি এবং মৃৎভেদী অঙ্কুরোদ্গম পদ্ধতি। চিত্রসহ আমরা শিখবো। ঠিক আছে, একদম চিত্রসহ, যাতে আমরা উইদিন ভেরি শর্ট টাইম আনসার করে ফেলতে পারি, চিত্র একে বর্ণনা করে, তাহলে আমরা একটা ভালো মার্কস তুলতে পারবো। ঠিক আছে, যেহেতু আমাদের অল্টারনেটিভের সুযোগ নেই, যে কয়টা প্রশ্ন থাকবে সবগুলোরই আনসার করতে হবে। সো আমাদের প্রিপারেশনে কিন্তু কোনো রকম কোনো ঘাটতি রাখা যাবে না। ঠিক আছে, এরপর আসো সমন্বয় এবং নিঃসরণ অধ্যায়। এই অধ্যায়টাকে আমরা 2 স্টার দিয়েছিলাম, কিন্তু এই অধ্যায়ের ইন্টারনাল কিছু টপিক রিটেনের জন্য প্রায় খুবই গুরুত্বপূর্ণ, মানে বলতে গেলে একদম সর্বোচ্চ গুরুত্বের মধ্যে আমরা ফেলতে পারি। যেমন ধরো হচ্ছে উদ্ভিদের সমন্বয়। এখানে এই উদ্ভিদের সমন্বয় টপিক থেকে বিভিন্ন উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন নিয়ে আলোচনা করা আছে। এই উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোনগুলো সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত জানতে হবে, এবং কোন হরমোন কোন কাজ করে, এখান থেকে মোটামুটি তুমি শিওরলি একটা এমসিকিউ পেয়েই যাবে বলে আশা রাখতে পারো আল্লাহর উপর। ঠিক আছে, ওকে। এখন দেখো স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ ইজি, বাট এখান থেকে রিটেনে কোশ্চেন তুলনামূলক কম আসবে, এমসিকিউ আসার সুযোগও কম। তবে মস্তিষ্কের বিভিন্ন অংশের গঠন এবং কাজ, এই অংশটা বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে অগ্র মস্তিষ্ক বা সেরেব্রামের যে গঠনটা আছে, এটা বেশ ভালো করে আমাদের পড়তে হবে। এবং
মস্তিষ্কের যে স্নায়ুকোষ বা নিউরনের গঠনের চিহ্নিত চিত্রটা আমাদের বারবার আঁকার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এরপর দেখো মেরুরজ্জু সম্পর্কে আমাদের বইয়ে খুব কম কথাই আছে এবং পরীক্ষার জন্য এটা একটু কম গুরুত্বপূর্ণ। জাস্ট এমসিকিউ একটা জিনিস মনে রাখতে হবে যে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার এবং শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটারের অবস্থান মস্তিষ্ক আর মেরুরজ্জুতে পরস্পরের উল্টা, এটা ভালো করে পড়লেই চলছে। আসো রেচনতন্ত্র, টপিকটা ছোট কিন্তু প্রশ্ন আসার হারটা কিন্তু বেশি। এটাকে আমরা আরেকটু বেশি গুরুত্বের মধ্যে রাখবো, এটাকে আমরা 3 স্টার দেওয়ার চেষ্টা করব, কারণ জাস্ট একটা টপিক পড়লেই, একটা চিহ্নিত চিত্র রেচনতন্ত্রের যে একটা ছবি বইয়ের মধ্যে আছে ওটা ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু বেশ ভালো একটা মার্কস বা একটা সৃজনশীল প্রশ্নের একটা বড় অংশ কিন্তু কভার হয়ে যাচ্ছে। হতেই পারে ঘ নম্বরে একটা প্রশ্ন চলে আসলো, বা হতেই পারে গ নম্বরে একটা প্রশ্ন চলে আসলো, অথবা সংক্ষিপ্ত প্রশ্নে বললো যে মানব রেচনতন্ত্রের অংশ কোনটি, ঠিক আছে, বা মানব রেচনতন্ত্র সংক্ষেপে আলোচনা করো, অথবা তোমাকে এমসিকিউ দিয়ে দিল নিচের কোনটি মানব রেচনতন্ত্রের অংশ, কোনটি মানব রেচনতন্ত্রের অংশ নয়। তাহলে রেচনতন্ত্র টপিকটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো, ঠিক আছে। আসো পরবর্তী অধ্যায়ে যাই, পরমাণুর গঠন, ঠিক আছে। এটা বেশ পদার্থবিজ্ঞানের একটা বেসিক চ্যাপ্টার বা মৌলিক অধ্যায়। তোমরা আরেকটু বড় হলেই যখন 9-10-এ উঠবে তখন দেখবে এই চ্যাপ্টারটা তোমাদের পড়াশোনার একটা বেস হিসেবে কাজ করবে বা কেমিস্ট্রির ক্ষেত্রে একটা বেস হিসেবে কাজ করে। তো দেখো পরমাণুর ধারণার বিকাশ ও গঠন, ঠিক আছে, এইটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাট ওভারঅল বলতে গেলে খুবই লেস ইম্পর্টেন্ট। ইতিহাস এসব আছে, তবে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, এই টপিকটা খুবই 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 গুরুত্বপূর্ণ। যে কোনো একটা পরমাণু দেওয়া থাকলো, সেটার ভর সংখ্যা দেওয়া থাকলো, ইলেকট্রন পারমাণবিক সংখ্যা দেওয়া থাকলো, বললো নিউট্রন সংখ্যা কত, বা হচ্ছে কে কার আইসোটোপ, এটা হচ্ছে এমসিকিউ দিতে বললো যে এদের পারমাণবিক সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, এরা আইসোটোপ কিনা, বা আইসোটোপ কাকে বলে। এই ধরনের এমসিকিউ সংক্ষিপ্ত এবং সৃজনশীল তিনটার ক্ষেত্রেই এই টপিকটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর আসো আইসোটোপের ধর্ম ও ব্যবহার। হতে পারে যে এই চ্যাপ্টার থেকে একটা ফুল সৃজনশীল চলে আসলো এবং সেখানে ঘ নম্বরে তোমাকে কি বললো, আইসোটোপের ব্যবহার লিখতে বললো, ঠিক আছে। বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, বা হচ্ছে তোমার কি বলে ফসিলের বয়স নির্ধারণে আইসোটোপের ব্যবহার, এরপর হতে পারে কি খাদ্যবস্তু জীবাণুমুক্তকরণে আইসোটোপের ব্যবহার, বা কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। এই যে কিছু শিরোনামে তোমার বই আলোচনা করা আছে না, এখানে পয়েন্ট করে করে সুন্দরভাবে ব্যাখ্যা করে লিখতে হবে, ঠিক আছে। এরপর আসো পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস। তোমরা পড়ে আসছো যে কক্ষপথে 2, 8, 18 এইভাবে 2n² এই সূত্র দিয়ে মনে রেখেছো না? তো এই যে ইলেকট্রন বিন্যাস, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে চিত্র আঁকতে হবে, ঠিক আছে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, আবার একেবারে অবহেলাও করছি না, বেশ প্র্যাকটিসে রাখবো আমরা। তবে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম, মেনলি ইলেকট্রন বিন্যস্ত থাকা বলতে আমরা ইলেকট্রন বিন্যাসটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। চিত্র এঁকে এঁকে ইলেকট্রনের যে বিন্যাস সেটাকে গুরুত্ব দিব। আবার যে 2, 8, 1 এভাবে তোমরা লিখো না, 2, 8, 1, যেমন সোডিয়াম 11 পারমাণবিক সংখ্যা, সেক্ষেত্রে কত তোমরা লিখো 2, 8, 1, মানে প্রথম শক্তি স্তরে 2টি, পরের শক্তি স্তরে 8টি, সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, এভাবে লিখো না। সো এটা চিত্রের সাহায্যেও দেখাও বা সংখ্যা আকারেও লিখো, যেভাবেই করো এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু লাগবে। আবার হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন যৌগ গঠন করবে কিনা, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন যৌগ গঠন করবে কিনা, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরিন যৌগ গঠন করবে কিনা, সোডিয়াম ফ্লোরিন যৌগ গঠন করবে কিনা, এই টাইপের প্রশ্ন আসে না? তো এই প্রশ্নগুলোর ব্যাখ্যামূলক উত্তরও কিন্তু তোমাকে পারতে হবে, ঠিক আছে। তো এটা বেশ গুরুত্বের সঙ্গে আমরা পড়ব। এরপর আসো নতুন আরেকটি অধ্যায়, মহাকর্ষ অভিকর্ষ। এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে একটু কম, তবে বেশ সহজ প্রশ্ন আসে, বা যদি এসে যায় তুমি কিন্তু আনসার করবে। পরীক্ষা যেহেতু বাছাই করার সুযোগ নেই, তোমাকে তো আনসার করতে হবেই, বেশ বুকে সাহস নিয়ে আনসারটা করবে, কারণ ভুল হওয়ার চান্স খুবই কম, ঠিক আছে। আর আনসার করলেই ফুল মার্কস পাওয়ার হাই চান্স। যেমন দেখো মহাকর্ষ কি, এই সংজ্ঞা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, বা সৃজনশীলের ক নম্বরে আসতে পারে, এটা থেকে বড় প্রশ্ন আসার সুযোগ কম। তবে অভিকর্ষজ ত্বরণ এবং অভিকর্ষ বলতে আমরা কি বুঝি, এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ আসার চান্স হাই। মেরু অঞ্চলে জি এর মান কত, বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত, বা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে মানটা কত, আদর্শ মান কখন ধরছি, এই ধরনের যে প্রশ্নগুলো থাকছে, বা জি এর সমীকরণ থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে। ভর ও ওজনের ডিফারেন্সটা কি, এটা মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, বাট এখান থেকে বড় প্রশ্ন আসার সুযোগ কিন্তু কম। তবে ভর ও ওজনের সম্পর্ক, ঠিক আছে, ভর ও ওজনের সম্পর্ক একটা সূত্র আছে না, W = m × g,
এখানে ডব্লিউ হচ্ছে ওজন, এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে, আবার সৃজনশীলের গ নাম্বার অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নও কিন্তু আসতে পারে। এরপর দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন কি পরিবর্তন হয়। এই যে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তনের কারণে বস্তুর ওজন ডব্লিউ এর কি পরিবর্তন হয়, মেরু অঞ্চলে কি হয়, বিষুবীয় অঞ্চলে কি হয়, ঠিক আছে, বা চাঁদে নিয়ে গেলে ওজনের পরিবর্তন কতটুকু হবে, বা হচ্ছে চাঁদে গেলে ভরের পরিবর্তন হবে কিনা, এই ধরনের কিছু সিনারিও বেসড কোশ্চেন থাকে না, এখান থেকে কিন্তু সৃজনশীল হতে পারে। সো আমরা এটাকেও 3 স্টার দিয়েছি। সবশেষে লিফটে ওঠা নামা বা মহাশূন্য যানে ওজনের তারতম্য বা ওজনহীনতা, এই টাইপের কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন আছে, এটাও তোমরা পড়ে রাখতে পারো। তবে টপিকটা যদি এই চ্যাপ্টার থেকে ফুল সৃজনশীল আসে সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু অন্য সৃজনশীলের অংশ হিসেবে এই লিফটের ওঠানামার পার্টটা আসাটা একটু কম গুরুত্বের মধ্যে আমরা দেখছি আসলে, ঠিক আছে। তবে তুমি কিন্তু অবশ্যই পড়বে। এরপর আসো অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টার দিকে যদি আমরা তাকাই, প্রতীক, সংকেত, যোজনী কোনটা কাকে বলে সংজ্ঞা আমাকে খুব ভালো করে পড়তে হবে, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। এরপর দেখো রাসায়নিক সমীকরণ লেখার যে নিয়ম, এটা তুমি টিপিক্যালি রিডিং পড়ে যাবে, ঠিক আছে, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসার সুযোগ নেই। এরপর দেখো রাসায়নিক বিক্রিয়া, কিছু বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা আছে না, যেমন ধরো হচ্ছে সংযোজন, দহন, প্রতিস্থাপন, বিযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো থেকে সংজ্ঞা, বিভিন্ন ধরনের বিক্রিয়ার উদাহরণ থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। সো এই বিক্রিয়াগুলোর সংজ্ঞা এবং উদাহরণ আমরা খুব ভালো করে পড়ে যাব, ঠিক আছে। অথবা উদ্দীপক দাঁড় করাতে পারে যে একটা যৌগ আছে, ধরো হচ্ছে প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে এ যৌগ প্লাস পানি তৈরি হলো, তাহলে এ যৌগটা কি, একটা লবণ। অথবা অ্যাসিডের সাথে বি যৌগ বিক্রিয়া করে লবণ পানি তৈরি করলো, তাহলে বি যৌগটা কি, একটা ক্ষারক। তো এইভাবে যে আইডেন্টিফাই করার মতো যে বিক্রিয়াগুলো, এগুলো আমাকে খুব ভালো করে পড়তে হবে। রাসায়নিক বিক্রিয়া, তাপশক্তি রূপান্তর টপিকটা বেশ গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও উপরের টপিকটা আরো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শুষ্ক কোষ বা ড্রাই সেল, ব্যাটারির গঠন, ড্রাই সেলের কার্যপদ্ধতি, কে অ্যানোড হিসেবে কাজ করে, কে ক্যাথোড হিসেবে কাজ করে, এই সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে, ঠিক আছে। এছাড়াও তড়িৎ বিশ্লেষণ যে টপিকটা আছে, এটা ভালো করে পড়বো। তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, বা উদাহরণ কি আছে না আছে খুব ভালো করে পড়বো, ঠিক আছে। আসো নেক্সট টপিকে যাই আমরা। নেক্সট চ্যাপ্টার যেটা আছে বর্তনী এবং জলবিদ্যুৎ, ঠিক আছে। এটা বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে সৃজনশীল আসলে মার্কস তোলাটাও কিন্তু সহজ, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আনসার করে ফেলা যায়, তাই না। তো দেখো তড়িৎ বিভব কাকে বলে, তড়িৎ প্রবাহ কাকে বলে, এখান থেকে আমরা সংজ্ঞাটা ভালো করে দেখবো, ঠিক আছে। এটা মূলত সংজ্ঞাটা লাগবে এখান থেকে। তড়িৎ প্রবাহের প্রকারভেদ এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল আসার চান্স তুলনামূলক কম এই টপিকটা থেকে, তবে এমসিকিউ মোটামুটি শিওর থাকো, একটা পেয়ে যেতে পারো। এরপর আসো রোধ কাকে বলে, মানে তড়িৎ প্রবাহ মানে পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, তাই হচ্ছে রোধ। এখান থেকে এমসিকিউ আসতে পারে, অন্য সৃজনশীলের অংশ হিসেবে গ নাম্বারে পেতে পারো, তবে বিস্তারিত আসার সুযোগ নেই। তবে তড়িৎ বর্তনী টপিকটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলা যেতে পারে তড়িৎ বর্তনী। তোমাকে হচ্ছে বর্তনীতে রোধ দেওয়া থাকতে পারে, প্রবাহ মাত্রা দেওয়া থাকতে পারে, ভোল্টেজ কত বা বিভব পার্থক্য কত সেটা বের করতে হবে, অথবা হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে, প্রবাহ মাত্রা দেওয়া আছে, রোধ কত সেটা বের করতে হতে পারে। এই ধরনের ম্যাথ তুমি এখান থেকে পেতে পারো। অ্যামিটার দিয়ে কি পরিমাপ করে, ভোল্টমিটার দিয়ে কি পরিমাপ করে, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ফিউজ কি, কত মানের ফিউজ কোন যন্ত্রে আমরা ব্যবহার করি, কম মানের ফিউজ লাগালে কি সমস্যা, বেশি মানের ফিউজ লাগালে কি সমস্যা, এগুলো সৃজনশীল এবং এমসিকিউ দুই জায়গাতেই আসতে পারে। বিদ্যুতের কার্যকর ব্যবহার, অপচয় রোধের সচেতনতা, এগুলো তুমি ভালো করে রিডিং করে রাখবা। বাই এনি চান্স যদি উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে এসেও যায়, যাতে তুমি গুছিয়ে পয়েন্ট করে করে লিখতে পারো, ঠিক আছে। মনে রাখবে এই ধরনের প্রশ্ন পয়েন্ট করে লিখলে কিন্তু উপস্থাপনাটা সুন্দর হয়, ঠিক আছে। বর্ণনামূলকের চেয়ে এই ধরনের প্রশ্নগুলো পয়েন্ট করে লেখাটা ভালো, তবে না বুঝে আবার সব প্রশ্ন পয়েন্ট করা যাবে না, ঠিক আছে। আসো তবে সামনে যাই। এরপর দেখো দশম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ, বেশ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে কিছু টপিক খুবই গুরুত্বপূর্ণ, যেমন অম্ল, ক্ষার, নির্দেশক, এদের সংজ্ঞাটা ক নাম্বার বা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, অর্থাৎ জ্ঞানমূলক বা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। তবে অ্যাসিড ক্ষারকের ব্যবহার, এটা এমসিকিউ প্লাস সৃজনশীল। এমসিকিউ বলতে আমি বোঝাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন, এবং সৃজনশীলের ঘ নম্বর, দুইটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এছাড়া দেখো অ্যাসিড ও ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটাও এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এছাড়া দেখো অম্ল, ক্ষার ও লবণ শনাক্তকরণ, এটা কিন্তু সৃজনশীলের জন্য
খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সিকিউ মানে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর আসো নতুন অধ্যায় আলো। এই আলো অধ্যায়ের মধ্যে দেখো আলোর প্রতিসরণ যে টপিকটা আছে, এখান থেকে আমাদের সংজ্ঞাটা পড়তে হবে যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অপর স্বচ্ছ মাধ্যমে যায় তখন এটি কি হয়, দিক পরিবর্তন করে। এই ব্যাপারটাকে আমরা কি বলি, আলোর প্রতিসরণ বলছি, তাই না। তো এই প্রতিসরণের ব্যাপারটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে, সংজ্ঞাটা ভালো করে লিখতে পারতে হবে। এছাড়াও প্রতিসরণের নিয়ম বা যে প্রতিসরণের যে সূত্রগুলো আছে এই সূত্রটা খুব ভালো করে পারতে হবে, কারণ সৃজনশীলের খ নম্বরে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে সরাসরি সূত্র লিখতে হতেও পারে। এরপর দেখো প্রতিসরণের বাস্তব প্রয়োগ, এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসার হাই চান্স, ঠিক আছে। উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক থেকে তোমাকে গুছিয়ে আনসার করতে হবে। এরপর দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সংকটকোণ বা ক্রান্তিকোণ কাকে বলে, এদের সংজ্ঞা প্রথম কথা লাগবে, ঘ নম্বরের জন্য ব্যাখ্যা লাগবে, গ নম্বরের ক্ষেত্রেও অপটিক্যাল ফাইবার দিয়ে প্রশ্ন আসতে পারে, অথবা চিত্র এঁকে এঁকে তোমার ব্যাখ্যা করা লাগতে পারে। অর্থাৎ এক্ষেত্রে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা হচ্ছে প্রতিসরণের যে চিত্রগুলো আছে বইয়ের মধ্যে সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো অপটিক্যাল ফাইবার, ম্যাগনিফাইং গ্লাস, এদের ব্যবহার বা প্রয়োগ বা কিভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে অপটিক্যাল ফাইবারে, এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হবে। মানব চক্ষু যে টপিকটা আছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর মানব চক্ষুর বিভিন্ন অংশের যে সংজ্ঞা টঙ্গা আছে না, যেমন কনজাংটিভা কি, কোরোইড কি, আইরিশ কি, রেটিনা কি, এই টাইপের যে সংজ্ঞাগুলো আছে সেগুলো কিন্তু আমাকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য বেশ ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এরপর আসো দ্বাদশ অধ্যায় মহাকাশ এবং উপগ্রহ। এই চ্যাপ্টারটা আমাদের পড়তে অনেক ইন্টারেস্ট ফিল হয়, কিন্তু দেখা যায় পরীক্ষার জন্য বা রিটেনের জন্য একটু কম ইম্পর্টেন্ট। দেখো মহাকাশ কি, মহাবিশ্বের কি উপাদান আছে এগুলো আমরা জানবো এমসিকিউ এর জন্য। প্রাকৃতিক গ্রহ উপগ্রহ কি কি আছে, পৃথিবীর আছে চাঁদ, কোন গ্রহের কয়টা করে আছে জানতে পারলে ভালো। এরপর দেখো কৃত্রিম উপগ্রহ এর ইতিহাস, এটাও এমসিকিউ এর জন্যই আমরা পড়বো। তবে কৃত্রিম উপগ্রহের চলার পদ্ধতি এবং এদের ব্যবহার ও গুরুত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে। এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যবহার, ঠিক আছে। আবহাওয়ার পূর্বাভাস বা হচ্ছে সাবমেরিনের অবস্থান জানাই, খেলার সম্প্রচার, এই সেই অনেক কিছু আছে না, সুন্দর করে আমরা লিখবো যদি পরীক্ষায় আসে আর কি। এখন দেখো আরেকটা চ্যাপ্টার আছে খাদ্য ও পুষ্টি। এই চ্যাপ্টারটা তোমরা অনেকেই ভয় পাও, কারণ অনেকগুলো টপিক, অনেক ধরনের খাবার দাবার শাকসবজির নাম টাম থাকে, খেতে মানে পড়তে বসলে অনেক সময় ক্ষুধাও লেগে যায় অনেকের এই চ্যাপ্টার পড়তে গেলে। আবার খাদ্য পিরামিড নিয়ে আলোচনা আছে, সুষম খাদ্য নিয়ে আলোচনা আছে, এরপর বলেছে বিভিন্ন পুষ্টি উপাদানের অভাবজনিত রোগ, যেমন হচ্ছে শর্করা নিয়ে আলোচনা, শর্করা কম খেলে কি হয়, বেশি খেলে কি হয়, আমিষের অভাবে যে মেরাসমাস কোয়াশিওরকর রোগ হচ্ছে, এদের লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ, ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে। এছাড়া হচ্ছে কি আছে বলো, ভিটামিনের অভাবজনিত বিভিন্ন ধরনের ভিটামিন, তাদের উৎস, অভাবজনিত রোগ, ঠিক আছে, এগুলো খুব ভালো করে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টার থেকেও কিন্তু একটা সৃজনশীল আসার অনেক 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 বেশি সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমরা ধরছি শর্করা এবং আমিষ, এখান থেকে বড় প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এছাড়া হচ্ছে খাদ্যপ্রাণ বা ভিটামিন এবং খনিজ লবণ ও এর অভাবজনিত রোগ, এই তিনটা টপিক এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। এছাড়াও স্নেহজাতীয় পদার্থ, পুষ্টিমান খাদ্য উপাদান, পুষ্টি কি, এদের সংজ্ঞাগুলো আমরা ভালো করে পড়বো। তবে এই তিনটা টপিককে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব, বিশেষ করে রোগগুলা এবং কোন রোগটা কিসের অভাবে হচ্ছে, ঠিক আছে। আর লক্ষণ, উদ্দীপকে যদি লক্ষণ দেওয়া থাকে, লক্ষণ দেখে রোগ আইডেন্টিফাই করাটা খুব বেশি জরুরি, ঠিক আছে। এরপর আসো তোমাদের সবশেষ অধ্যায় পরিবেশ ও বাস্তুতন্ত্র। এই চ্যাপ্টারটা অনেক সহজ, সবারই মোটামুটি পছন্দের, তো অনেকেই এটাকে আবার অবহেলা করে। এতটাও অবহেলা করা যাবে না, যতই সহজ চ্যাপ্টার হোক প্রশ্ন কিন্তু আসতে পারে, সো বেশ গুরুত্বের সহকারে পড়তে হবে, ঠিক আছে। এবং ধরেই নিতে পারো এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের পরীক্ষায় প্রশ্ন আসেই। তো বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্রের উপাদান কি কি আছে, বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে উৎপাদক, খাদক, বিয়োজক কারা আছে, কোনটা প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তর বা সর্বোচ্চ খাদক কারা কারা আছে, এগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। কোন একটা বাস্তুতন্ত্রের প্রকারভেদ, মরুভূমির বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, সাগরের বাস্তুতন্ত্র, বন জঙ্গলের বাস্তুতন্ত্র, অবস্থান ভেদে কেমন হয় বা কি কি উপাদান থাকে, এই সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক খাদ্য শৃঙ্খল কি, খাদ্যজাল কি, কোন একটা অনেকগুলা খাদ্য শৃঙ্খল দেওয়া থাকতে পারে, সেখান থেকে খাদ্যজাল বানাতে বলতে পারে, অথবা কোন একটা খাদ্যজাল থেকে অনেকগুলা খাদ্য শৃঙ্খল বানায় দেখাইতে বলতে পারে। এছাড়া বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, দশমাংশ নিয়ম, মানে এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে মাত্র 10% করে শক্তি স্থানান্তরিত হয়, এই সম্পর্কিত আলোচনা, এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা,
এটাও কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সৃজনশীলের ঘ নম্বরে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে চলে আসতে পারে। তো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের পুরা বই ছোট্ট একটা পাতলা বিজ্ঞান বই, এখান থেকে 50 মার্কের পরীক্ষা হবে, খুব সহজ প্রশ্ন আসবে এবং যেই প্রশ্নগুলো তুমি পরীক্ষায় স্কুলের বিভিন্ন পরীক্ষা দিয়েছো বা আমাদের উদ্ভাসে বিভিন্ন পরীক্ষা দিয়েছো এবং এখনও তোমরা দিচ্ছ, এই পরীক্ষাগুলোতে তোমরা যেই প্রশ্নগুলো বেশি বেশি পাচ্ছ বা যেই টপিক থেকে বেশি প্রশ্ন পাচ্ছ বা আজকে তো আমরা অ্যানালাইসিস করেই দিলাম, এই অনুযায়ী কিন্তু তোমরা কোনটা সৃজনশীলের জন্য বেশি লিখে লিখে পড়বে, এমসিকিউর জন্য ভালো করে দাগিয়ে দাগিয়ে পড়বে বই, প্রত্যেকটা লাইন বাই লাইন, টেক্সট বইয়ের প্রতিটা লাইন খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে? কারণ প্রশ্ন কিন্তু টেক্সট বই থেকেই হবে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখতে হবে। যেমন ধরো সৃজনশীলের যেটা ক নম্বর প্রশ্ন, তুমি ধরো নাম্বার দিলা যে 1 নং প্রশ্নের উত্তর বা 2 নং প্রশ্নের উত্তর নাম্বার দিলা, নাম্বার দিয়ে মাঝখানে এভাবে গোল করে হাইলাইট করে এবার লেখা শুরু করলা, ঠিক আছে? যে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একককে বলা হয় নিউরন, লেখা শেষ করলা, এরপর একটু গ্যাপ রাখলা, এরপর আবার খ নম্বর প্রশ্নের আনসার করা শুরু করলাম। সেখানে ধরো বলা হলো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন, অথবা হচ্ছে ধরো মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে কোষকে সবচেয়ে বেশি খাটো মোটা দেখা যায় কেন, অথবা ধরো বলা হলো যে কোনো একটা র্যান্ডম প্রশ্ন যে হচ্ছে কি বলবো আসলে, যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি হয়, কথাটি ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন আসলো, তো তুমি ধরো বলবা যে হ্যাঁ, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি তৈরি হয়, যা একটি প্রশমন বিক্রিয়া বা এই ধরনের বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। এরপর তুমি বললা যে অম্ল ক্ষারকের বিক্রিয়ায় লবণ পানি তৈরি হচ্ছে, তো এক্ষেত্রে অম্লর হাইড্রোজেন আয়ন ক্ষারের হাইড্রোক্সিল আয়নকে প্রশমিত করে দিচ্ছে এবং এর ফলে পানি তৈরি হচ্ছে এবং ক্যাটায়ন আয়ন মিলে হচ্ছে তোমার একটা লবণ তৈরি হচ্ছে, ঠিক আছে? এই যে ব্যাখ্যা ট্যাখ্যা তুমি করবে, এটা তুমি আরেকটা প্যারাতে করলাম। তাহলে এক কথায় আগে আমি আনসারটা লিখবো, এরপর প্যারা করে ব্যাখ্যামূলক অংশটা লিখবো, হয়ে গেল ক খ। এরপর তুমি ধরো গ ঘ লিখবা, সৃজনশীলের গ নম্বর। ধরো বলেছে যে উদ্দীপকের ধরো শিক্ষক ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের এমন একটি ধাপ সম্পর্কে পড়ালেন যে ধাপে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে। তুমি কি বুঝবা? অ্যানাফেজ দশাকে বুঝিয়েছে। তাহলে প্রথমেই তোমাকে লিখতে হবে যে উদ্দীপকে বর্ণিত মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়টি হচ্ছে অ্যানাফেজ পর্যায়, ঠিক আছে? তাহলে তুমি 1 মার্কস পেয়ে গেলে। এরপর তুমি একটা প্যারা করলো যে অ্যানাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করছে সেন্ট্রোমিয়ারগুলোর বিকর্ষণের কারণে, তো অপত্য ক্রোমোজোম এই সময় VLJ-I আকৃতির দেখায়। তুমি বৈশিষ্ট্যগুলো লিখলা, এরপর সুন্দর করে ছবিটা ধরো তুমি এঁকে দিলা, এরপর তুমি লাস্টে একটা শিরোনাম টেনে শেষ করে দিলা আনসারটা। তাহলে কিন্তু গয়ে তুমি পারফেক্টলি 3-এ 3 পেয়ে যাচ্ছ, অবশ্যই চিহ্নিত করতে হবে। এরপর ধরো ঘ নম্বর প্রশ্নের কথা তুমি যদি চিন্তা করো, ঘ নম্বরেও কিন্তু এভাবে তোমাকে সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট বলতে কি, ধরো বললো যে উদ্দীপকের রহিম সাহেব, ধরো একজন উদ্দীপকে একটা ক্যারেক্টার আছে যার নাম রহিম সাহেব, তো বলা হলো যে উদ্দীপকের রহিম সাহেবের উক্তিটির সঙ্গে তুমি একমত কিনা বা উদ্দীপকের রহিম সাহেবের উক্তিটির যথার্থতা নিরূপণ করো। তুমি ফার্স্টে একটা টাইটেল দিবা, উদ্দীপকের রহিম সাহেবের উক্তিটি হলো এই, ওনার এই উক্তির সাথে আমি একমত বা ওনার এই উক্তিটি যথার্থ, শেষ করলে একটা প্যারাগ্রাফ। এরপর ওই সম্পর্কিত তোমার বইয়ের যে টপিকটা আছে সেই টপিক থেকে তুমি লেখা শুরু করবা। যে ধরো রহিম সাহেব বললো যে অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, তো কথাটি যথার্থতা নিরূপণ করো। তো তুমি লিখবা যে অক্সিন হচ্ছে একটা হরমোন, ফাইটো হরমোন, এটা উদ্ভিদের বৃদ্ধি বিকাশে ভূমিকা রাখে, এটা প্রথম আবিষ্কৃত হরমোন, ঠিক আছে? চার্লস ডারউইন আবিষ্কার করেছেন। তো অক্সিন প্রয়োগের শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরে পড়া রোধ করে, এই সেই। তো এরপর হচ্ছে উদ্দীপকের সিনারিও সম্পর্কে তুমি লিখলা এবং লাস্টে তুমি বলবা যে হ্যাঁ, যে আসলেই সে আর কি সঠিক কথা বলছে, এই টাইপের একটা শিরোনাম তুমি লাস্টে টেনে নিবা। তো এইভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আনসার তুমি যদি করো, তাহলেই কিন্তু সৃজনশীলে তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, তো আজকে আমাদের আলোচনা মূলত এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের পড়াশোনা খুবই ভালো চলছে এবং আমাদের অ্যানালাইসিসটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনাকে চালিয়ে যাও এবং উদ্ভাসের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।